সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা মহলবাড়ি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আর এই ল্যান্ড রেভিনিউ সিস্টেম গুলো মানে ইজারিদারি ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত, রেওয়াতবাড়ি ব্যবস্থা আর মহলবাড়ি ব্যবস্থা, এই সব জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলো একবার ডিসকাস করে নেব। পূর্ব ভারত আর দক্ষিণ ভারতে নিজেদের আধিপত্য লাভের পর উত্তর, পশ্চিম আর মধ্য ভারতেও মোটামুটি 1820 খ্রিস্টাব্দ আসতে আসতে আধিপত্য লাভ হয়ে যায় এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ফলে এই এরিয়া থেকেও কর আদায়ের পরিকল্পনা করতে হয়। এক্ষেত্রে কোম্পানির হায়ার অফিসিয়ালসরা নিজেরা একটু চিন্তা ভাবনা করেন যে এই এরিয়াতে কোন পদ্ধতিতে কর তোলা যায়, ইজারিদারি ব্যবস্থা না চিরস্থায়ী বন্দোবস্ত নাকি রেওয়াতওয়ারি ব্যবস্থা নাকি অন্য কোনো নতুন নিয়ম। এখন এই এরিয়ার চার্জে ছিল হল্ট ম্যাকেনজি। ম্যাকেনজি বলেন যে আগের কোনো পদ্ধতিতেই এই এরিয়া থেকে কর আদায় করা যাবে না, কারণ এই এরিয়াতে না আছে জমিদারি ব্যবস্থা, না আছে ওখানকার জমির মালিকানা কৃষকদের হাতে। এই এরিয়াতে রয়েছে ভিলেজ কমিউনিটি, মানে ওই এরিয়াতে কি হতো, ধরলাম একটা গ্রাম রয়েছে, তাহলে ওই গ্রামের একজন মাথা থাকতো যাকে বলা হতো পঞ্চ। ওই পঞ্চকেই ওই গ্রামের মালিক মনে করা হতো। আর ওই গ্রামের ভিতরে যত কৃষকরা আছে তারা গ্রামের বিভিন্ন জায়গাতে নিজেরা মিলেমিশে চাষবাস করত। এটাই ছিল এখানকার ভিলেজ কমিউনিটি। এবার বর্তমানে যেমন বেশ কয়েকটা গ্রাম মিলিয়ে একটা পঞ্চায়েত তৈরি হয়, অন্যদিকে বেশ কয়েকটা ওয়ার্ড মিলিয়ে একটা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা তৈরি হয়, সেই রকমই ওই এরিয়াতে বেশ কিছু গ্রাম নিয়ে একটা মহল তৈরি হতো। আর বর্তমানে যেমন পঞ্চায়েতের প্রধানকে প্রধানই বলা হয় বা সরপঞ্চ বলা হয়, অন্যদিকে পৌরসভার প্রধানকে বলা হয় চেয়ারম্যান, সেই রকমই এই এরিয়াতে যে মহলগুলি তৈরি হতো, মানে বিভিন্ন গ্রাম মিলিয়ে যে একটা মহল তৈরি হতো, ওই মহলের প্রধানকে বলা হতো লম্বরদার। এবার কোম্পানির লোকজন কথাবার্তা বলে একটা পরিকল্পনাতে আসেন যে ওই যে মহলের প্রধান অর্থাৎ লম্বরদার, ওই লম্বরদারের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে কর আদায় করা যেতে পারে। এই জন্যই কোম্পানির তরফ থেকে ওই লম্বরদারদের সাথে যোগাযোগ করা হয় এবং লম্বরদারদের বলা হয় যে আপনি গ্রামের যে মাথারা আছে অর্থাৎ ভিলেজ হেডম্যান, তাদের সাথে কথাবার্তা বলে গ্রাম থেকে কর তুলে তারা আপনার কাছে জমা দেবে। লম্বরদার সেই কর তুলে কোম্পানির ঘরে জমা দিয়ে দেবে। আর মাঝখানে এই যে দুইজন লম্বরদার আর গ্রামের মাথা অর্থাৎ ভিলেজ হেডম্যান বা যাকে বলা হয় পঞ্চ, এরা দুজনে ওই করের থেকে কিছু কিছু পরিমাণ নিয়ে বাকিটা কোম্পানির ঘরে দিয়ে দেবে। আর কিছু কিছু জায়গায় এইরকম সিস্টেম রাখার পরিকল্পনা হয় যে কর তুলে সমস্তটাই কোম্পানির ঘরে দিয়ে দেবে এবং ওই লম্বরদার ও পঞ্চ তাদেরকে এই কাজ করার জন্য কোম্পানি কিছু বেতন দিয়ে দেবে। এই দুই রকমের সিস্টেম এখানকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিস্টেম করা হয়। এই যে ওভারঅল সিস্টেম অর্থাৎ গ্রামের মাথা গ্রামের কৃষকদের থেকে কর তুলে লম্বরদারকে দিয়ে দেবে, লম্বরদার সমস্ত গ্রামের মাথাদের কাছ থেকে কর তুলে ফাইনালি কোম্পানির ঘরে জমা দেবে, এই সিস্টেমটাকে বলা হতো মহলওয়ারি সিস্টেম। কোম্পানি যেহেতু ওই মহলের প্রধানের সাথে যোগাযোগ করে, এই জন্য এই সিস্টেমটার নাম দেওয়া হয় মহলওয়ারি সিস্টেম। এবার এইখানে একটা ছোট্ট প্রশ্ন আসে যে এখানে তাহলে করের পরিমাণ কত রাখা হতো। তো বাকি সিস্টেমের থেকে এই সিস্টেমে করের পরিমাণ ছিল সব থেকে বেশি, প্রায় 80 থেকে 95% মতো কর দিতে হতো। মানে একজন কৃষক যে প্রোডাকশন করছে তার 80 থেকে 85% কোম্পানির ঘরে ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হতো। 1822 খ্রিস্টাব্দে যখন প্রথম এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয় তখন এই রকমের ছিল, কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে পড়ে। ফলে 1833 খ্রিস্টাব্দে গিয়ে এই আইনে একটা সংশোধন করা হয়। সংশোধন করে ওই করের পরিমাণটা কমিয়ে আনা হয়, 60 থেকে 66% রাখা হয়। প্রথমে ট্যাক্সের পরিমাণ ছিল 80 থেকে 95%, পরে সংশোধন করে সেটাকে 60 থেকে 66% রাখা হয়। এবার এই সিস্টেমটা ওভারঅল একটু ভালো মনে হলেও আগের সিস্টেমগুলো যেমন দিন যেতে যেতে ফেল করে যায়, এই সিস্টেমও দিন যেতে যেতে ফেল করে যায়। এখানে মনে হতে পারে যে লম্বরদার আর ভিলেজ হেড এদের মাঝখানে আর কেউ নেই, কিন্তু সময় যেতে যেতে এদের মাঝখানেও আরো লোকজন চলে আসে, মানে মিডলম্যান চলে আসে। আর মাঝখানে যত মিডলম্যান আসবে কৃষকদের অবস্থা তত খারাপ হয়ে যাবে। সেই হিসাবে কৃষকদের অবস্থা দিন যেতে যেতে আরো করুণ হয়ে পড়ে। এই হচ্ছে ওভারঅল মহলওয়ারি সিস্টেম। তবে এই নিয়ে আরো দু একটা পয়েন্ট রয়েছে, সেটা একটু বলি। এই নিয়মটা প্রথম চালু হয় কবে বা ইন্ট্রোডিউস হয় কবে? 1822 খ্রিস্টাব্দে। কোথায় চালু হয়? প্রথম চালু হয় অবধে। এর আগে বাংলার এই এরিয়াতে চালু ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। বাংলার পাশাপাশি এই বারাণসী এরিয়াতেও চিরস্থায়ী বন্দোবস্ত ছিল, আর বারাণসীর পাশে এই এরিয়াটাকে বলা হতো অবধ।
প্রথমবার এই অবধেই এই মহলবাড়ি সিস্টেমটা লাগু করা হয়। তখন এই এরিয়াতে ইংলিশদের হেড ছিল হোল্ট ম্যাকেনজি, ওই জন্য বলা যায় যে হোল্ট ম্যাকেনজি এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করে। কবে? 1822 খ্রিস্টাব্দে। প্রথম কোথায়? অবধে। তারপর ধীরে ধীরে উত্তরপ্রদেশের এই এরিয়া, উত্তরাখণ্ডের এরিয়া, হরিয়ানা, পাঞ্জাব এই সমস্ত এরিয়াতেও লাগু হয়ে যায়। এবার এইখানে আরেকটা পয়েন্ট বলি যে 1809 খ্রিস্টাব্দের অমৃতসরের সন্ধি, রঞ্জিত সিং এর সাথে ব্রিটিশ কোম্পানির একটা সন্ধি হয়েছিল, অমৃতসরের সন্ধি। এই সন্ধি অনুযায়ী এই যে শতদ্রু নদী, এই শতদ্রু নদীর দক্ষিণের এরিয়া ইংরেজদের নিয়ন্ত্রণে থাকবে আর এর এই পাশে শিখ নিয়ন্ত্রণে থাকবে। এই জন্যই কোম্পানি এই যে মহলবাড়ি সিস্টেম লাগু করে সেটা পাঞ্জাবের এই এরিয়া পর্যন্ত লাগু ছিল, শতদ্রু নদীর ওই পাশে যায়নি। ফলে ধীরে ধীরে এই সমস্ত এরিয়াতে লাগু হয়ে যায়। প্রথমে অবধ, তারপর উত্তরপ্রদেশের বাকি এরিয়া, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের এই এরিয়া এবং মধ্যপ্রদেশের এই এরিয়াতেও লাগু হয়ে যায় ধীরে ধীরে। আর এর পাশাপাশি উড়িষ্যার এই এরিয়াতেও লাগু হয়। তাহলে এই মহলবাড়ি সিস্টেম ইন্ট্রোডিউস করায় কে? হোল্ট ম্যাকেনজি। তবে তার সাথে সাথে আরো একজন ছিল রবার্ট মার্টিন বার্ড। ম্যাকেনজির সাথে আরো একজন ছিল রবার্ট মার্টিন বার্ড বা আর.এম. বার্ড। আর পরে 1833 খ্রিস্টাব্দে যখন এই সংশোধন হয় তখন এই সংশোধনটা করায় উইলিয়াম বেন্টিং। আর এই সিস্টেমের ক্ষেত্রে ওই সানসেট ল বা সূর্যাস্ত আইনটা প্রয়োগ হতো। এবার ছোট্ট একটা টার্ম আছে, সেটা হলো 76-এর মন্বন্তর। যদিও এটা নিয়ে আমরা আগে বলেছি কিন্তু এই টার্মটা উল্লেখ করিনি। বাংলার এই এরিয়াতে যখন দ্বৈত শাসন চলছিল তখন খেয়াল করবে যে 1768 থেকে 1770 এই 3 বছরে এই এরিয়াতে প্রচুর দুর্ভিক্ষ দেখা দেয় এবং এই বাংলার 3 ভাগের 1 ভাগ জনসংখ্যা কমে যায়, মানে 30 থেকে 33% মতো লোক মারা যায়। এবার এই ঘটনাটা কখন? 1768-69 এই সময়। এবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই সময়টা হলো 1176 বঙ্গাব্দ। এই 1176 বঙ্গাব্দের জন্যই এই ঘটনাটাকে বলা হয় 76-এর মন্বন্তর। যদিও এই 1768-69 এই ঘটনার প্রায় 100 বছর পরে গিয়ে আবার 1876-77 সালেও একটা দুর্ভিক্ষ বাংলার এরিয়াতে দেখা যায়, তাতেও প্রায় 4 থেকে 5% লোক মারা যায়। তবে 76-এর মন্বন্তর ওই 1768-69 সালের ঘটনা বা 1176 বঙ্গাব্দের ঘটনাটাকেই বোঝায়। এবার এই 4টে ব্যবস্থা থেকে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন আমরা দেখে নিই। 2022 সালে WBCS মেন্স একটা প্রশ্ন এসেছিল যে পার্মানেন্ট সেটেলমেন্ট এটাকে কবে লাগু করা হয়। তো পার্মানেন্ট সেটেলমেন্ট লাগু করা হয় 1793 খ্রিস্টাব্দে। আর বাকিগুলো কবে লাগু হয়? ইজারিদারি ব্যবস্থা 1772 খ্রিস্টাব্দে, রায়তওয়ারি ব্যবস্থা 1820 খ্রিস্টাব্দে আর মহলবাড়ি ব্যবস্থা 1822 খ্রিস্টাব্দে। 2021 সালে WBCS মেন্সে একটা প্রশ্ন এসেছিল, সেখানে 4টে অপশন দেওয়া ছিল। বাংলা, বিহার, আসাম আর পাঞ্জাব এই 4টে জায়গার ভেতর কোন জায়গাতে পার্মানেন্ট সেটেলমেন্টটাকে লাগু করা হয়নি? তো এর ভেতর পাঞ্জাব এরিয়াতে এই পার্মানেন্ট সেটেলমেন্ট লাগু হয়নি। পাঞ্জাব এরিয়াতে লাগু হয়েছিল মহলবাড়ি ব্যবস্থা। বাকি যে 3 জায়গা অর্থাৎ বাংলা, আসাম, বিহার এই 3টে জায়গাতেই পার্মানেন্ট সেটেলমেন্ট লাগু হয়। আর এখানে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, আসামের কিছু জায়গাতে রেওয়াতওয়ারি ব্যবস্থা লাগু হয়েছিল। 2023 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে রায়তওয়ারি সিস্টেম প্রথম কোথায় লাগু করা হয়। তো রায়তওয়ারি সিস্টেম প্রথম লাগু হয় মাদ্রাস এরিয়াতে। কে লাগু করায়? থমাস মুনরো। 2022 সালের মেন্সে একটা প্রশ্ন এসেছিল যে রায়তওয়ারি ব্যবস্থাতে রিঅ্যাসেসমেন্টের টাইম কত বছর রাখা হয়েছিল, মানে রায়তওয়ারি ব্যবস্থায় যে ট্যাক্স ফিক্স করে দেওয়া হয় সেটা কত বছরের জন্য, মানে একটা রেট ফিক্স করা হলো আবার কত বছর পরে গিয়ে ওই রেটটা চেঞ্জ হবে। তো এই রায়তওয়ারি ব্যবস্থায় এই টাইম ফিক্সেশনটা রাখা হয়েছিল 30 বছর। রায়তওয়ারি ব্যবস্থায় 30 বছরের জন্য জমির ট্যাক্সের পরিমাণ ফিক্স করে দেওয়া হয়। রায়তওয়ারি ব্যবস্থা নিয়ে 2016 সালের মেন্সে একটা প্রশ্ন এসেছিল যে মাদ্রাসে এই রায়তওয়ারি সিস্টেম কে লাগু করায়। একটু আগেই বললাম যে এই মাদ্রাস এরিয়াতে রায়তওয়ারি ব্যবস্থা লাগু করায় থমাস মুনরো। এর পাশাপাশি মাদ্রাস এরিয়ার কিছু অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্টও লাগু করার চিন্তা ভাবনা হয়েছিল এবং অল্প বিস্তর লাগুও হয়েছিল। কে লাগু করেছিল? কর্নওয়ালিস। 2021 সালের মেন্সে একটা প্রশ্ন এসেছিল যে 1820 খ্রিস্টাব্দে ম্যাকেনজি যে সার্ভে করেছিল তার রেজাল্ট হিসাবে কোন সিস্টেমটা লাগু করা হয়। এখানে 4টে অপশন ছিল, রায়তওয়ারি, অঙ্গনওয়াড়ি, তালুকদারি আর মহলবাড়ি। তো ম্যাকেনজির সার্ভে রেজাল্ট অনুযায়ী এই অবধ এরিয়াতে লাগু হয় মহলবাড়ি সিস্টেম। 2015 সালে WBCS মেন্সে প্রশ্ন এসেছিল যে
এর ভেতর কোন ব্রিটিশার মহলবাড়ি ব্যবস্থার সাথে সম্পর্কিত? এই নিয়ে চারটে অপশন ছিল। অপশন ছিল আর এম বার্ড, জন লরেন্স, উইলিয়াম কারে আর আলেকজান্ডার ক্যানিংহাম। তো এর ভেতর আর এম বার্ড অর্থাৎ রবার্ট মার্টিন বার্ড তিনি এই মহলবাড়ি ব্যবস্থার সাথে যুক্ত। মহলবাড়ি ব্যবস্থা যখন ইন্ট্রোডিউস হয় তখন ম্যাকেনজির সাথে ছিলেন এই আর এম বার্ড। 2021 সালের মেন্সে প্রশ্ন এসেছিল যে এলফিনস্টোন কোন জায়গায় রেভিনিউ কালেকশনের সাথে জড়িত ছিল? এলফিনস্টোন ছিল বোম্বে এরিয়াতে। দক্ষিণ ভারতে রায়তবাড়ি ব্যবস্থা ঠিকঠাক ভাবে লাগু করার পর এই যে বোম্বের এরিয়াতেও রায়তবাড়ি সিস্টেম লাগু হয়েছিল, এলফিনস্টোন নিজের দায়িত্ব নিয়ে এই বোম্বে এরিয়াতে ওই রায়তবাড়ি ব্যবস্থাটা লাগু করা। তো এই হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাগু করা বিভিন্ন রকমের ল্যান্ড রেভিনিউ সিস্টেম। ভালো লাগলে একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে দিও। কোনো ভিডিওতে যদি কোথাও কোনো কনফিউশন থাকে সেগুলো কমেন্ট বক্সে আমাদের জানিও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে গিয়ে মডার্ন হিস্ট্রির অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।